কক্সবাজারে ধীরে ধীরে নামছে বন্যার পানি, দৃশ্যমান ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার, ত্রাণ বিতরণ অব্যাহত। ট্রাভেল এজেন্সির আড়ালে সিলেটে সক্রিয় ভয়ঙ্কর প্রতারক চক্র। ভুয়া ভিসা, জাল কাগজপত্র তৈরি করে হাতে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাতক্ষীরায় নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগে মেলেনি সত্যতা। এআই ফটো কার্ডে ভিউ এর নেশায় ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। স্বাগত জেলা বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের দুর্গত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। এতে ক্রমেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে বেশিরভাগ এলাকায় এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার, ঘরে ফিরতে পারেনি অনেকে। সরকারি বেসরকারিভাবে জরুরি ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও সুষম বন্টন নিয়ে উঠেছে প্রশ্ন। এতে বিপাকে পড়ছেন অপেক্ষাকৃত দুর্গম এলাকার বর্ণাঢ্য মানুষ। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। কমছে বৃষ্টির পরিমাণ, নামতে শুরু করেছে বন্যার পানি। রাস্তাঘাট, ফসলি জমি ও ঘর গৃহস্থের আঙিনায় বাড়ছে প্রাণের উপস্থিতি। কক্সবাজারের দুর্গত এলাকাগুলোতে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। কাদা, ময়লা, বিরান বাড়িতে রূপ নিয়েছে বসতঘর, নষ্ট হয়েছে আসবাবপত্র। অনেক পরিবারে এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। ত্রাণের সুষম বন্টন চান তারা। রাস্তাঘাটে লগিয়ে গিয়ে পারি নিজে পারি আর হাইম কি অবস্থা। মেম্বার দিল, চেয়ারম্যান তুলি দিল, নকমা তুলি দে, ডর ডুয়ালারে ইতারা সামসা হদুন তুলি দে, ইতারা রাগানা গিয়ে গোষ্ঠী ভাদিন হন আর কিছু না পারে। যা সম্পদ আছে চল সাথে যা আছে ইন তো বিজি গিয়ে গই। সরকারের তো আইকান থাই বললাই ঘর বাড়ির একটা ব্যবস্থা চাই। আমরা ব্যক্তিগতভাবে আজকে প্রায় 1500 পরিবারকে আমরা শুকনো এবং অন্যান্য খাদ্য সহায়তা দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করতেছি। ইতির মধ্যে আপনারা দেখেছেন, আগামীতে সেটা অব্যাহত থাকবে। আমাদের অঙ্গ সংগঠন, প্রত্যেকটি পেশাজীবী সংগঠন ইতিমধ্যে সামর্থ্য অনুযায়ী কাজ করা যাচ্ছে। ইউনিয়নে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি এবং ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। তারপরেও যদি কেউ এরকম অভিযোগ দিচ্ছে অথবা আমাদেরকে জানাচ্ছে যে স্যার আমরা এই অঞ্চলের লোক অথবা এখানে ত্রাণ পাচ্ছি না, সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ত্রাণের কোনো আমাদের এখানে এখনো পর্যন্ত ঘাটতি নেই। আমরা যেভাবে চাহিদা দিচ্ছি সেটা আসতেছে। জেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি, পুলিশ, র্যাব সহ রাজনৈতিক দল এবং ব্যক্তি উদ্যোগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পেকুয়া উপজেলার বেশ কয়েকটি জায়গা আছে যেখানে এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই মানবিক সহায়তা নিয়ে আমরা হাজির হয়েছি এবং তাদের কাছে আমরা পৌঁছাবো যারা একান্তভাবে উপকৃত হয়। তারা এখন বিপদগ্রস্ত, কিনতে পারছে না বা আশপাশে খাবারের সংস্থান নেই, আমরা খাবারের সংস্থান করছি। তো এটা আমরা আনুমানিক 100-150 পরিবারকে পৌঁছাতে পেরেছি। এটা চলবে যতক্ষণ পর্যন্ত এই বন্যা না যাবে, আমরা পাশে থাকব। পানি কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে এখনো সময় লাগবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই অবস্থায় জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা ও ঘরবাড়ি পুনর্বাসনের দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করার দাবি দুর্গত এলাকাবাসীর। ন্যাশনাল ডেস্ক। বন্যার পানি কিছুটা নামতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি। বিভিন্ন সড়কে দেখা দিয়েছে বড় বড় গর্ত, কোথাও পাহাড় ধসে পড়ে আছে মাটির স্তূপ। বান্দরবানে তলিয়ে যাওয়া বিভিন্ন সড়ক থেকে পানি সরে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতের চিহ্ন। বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রান্নার সুযোগ না থাকায় দুর্গতরা শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেকে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও থেকে ব্যাহত হচ্ছে। দুর্গত মানুষের অভিযোগ, এখনো অনেক দুর্গম এলাকায় পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। অন্যদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ায় অন্তত 60টি স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। আর সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় সড়ক ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বন্ধ রয়েছে কয়েকটি সড়কে যান চলাচল। বান্দরবানে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো কমেনি দুর্ভোগ। বিভিন্ন স্থানে ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ।
সোহেল, বান্দরবানে আজকে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? কোনো নতুন করে পাহাড় ধসের ঘটনা ঘটেছে কি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনো ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা, কোন কোন এলাকায় সহায়তা দেওয়া হচ্ছে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন গতকাল থেকে বান্দরবানের বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বন্যা সাগরনদীর পানি একেবারেই নেমে গেছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রিত বাসিন্দা যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই তাদের নিজ গন্তব্যে পৌঁছেছে বা বাসা বাড়িতে পৌঁছেছে। তবে এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে জেলা জুড়ে প্রায় 3000-এর অধিক বাসিন্দা। আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয়ে। এই আশ্রয় কেন্দ্রটিতে এখন আমরা দেখেছি সকাল থেকে অনেক বন্যা কবলিত বাসিন্দারা এখানে রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও আসলে দুর্ভোগ কমেনি। এখানে দেখা দিয়েছে পানিবাহিত রোগ, যেমন জ্বর সর্দি থেকে শুরু করে বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বিশেষ করে যারা বন্যায় আসলে যাদের ঘরবাড়ি তলিয়ে গেছে তারা এখনো বিপাকে পড়েছে, দুর্ভোগে পড়েছে। কারণ তারা কিভাবে তাদের যে একমাত্র সম্বল ছিল বসতঘর, তারা সেই বসতঘরটি আসলে ভেঙে দেওয়া এবং যে বসতঘরে খাদা ভরে দেওয়ার কারণে তারা আসলে সেখানে তাদের বসতঘরগুলো পরিষ্কার করার জন্য ব্যস্ত সময় পার করতেছে। এদিকে আমরা পৌর প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বন্যার কারণে জেলা শহর জুড়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ময়লায় ভরে গেছে। সেই ময়লা পরিষ্কার করার জন্য তারা গতকাল থেকে আসলে মাঠ পর্যায়ে কাজ করতেছে। ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ে কাজ করতেছে পৌর শহর পরিষ্কার করার জন্য। এছাড়াও তারা যে যারা বন্যায় কবলিত বাসিন্দারা রয়েছে তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে রান্না করা খাবার বিতরণ করতেছে। তবে আমরা এখানে এসে দেখেছি বন্যায় কবলিত যারা বা আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিত রয়েছে তাদের সাথে কথা বলে দেখেছি তারা আসলে তাদের যে পর্যাপ্ত খাবার তারা সেটা পাচ্ছে না বলে আমাদেরকে অভিযোগ করেছে। কিন্তু আমরা আরেকটা বিষয় দেখেছি, গতকাল যে এখানকার স্থানীয় সংসদ সদস্য সাসিংপুর জেলে রয়েছেন, তিনি যে বন্যায় কবলিত যেসব এলাকা রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং তাদেরকে রান্না করা খাবার প্রদান করেছে। এছাড়াও যতদিন পর্যন্ত এই স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত তাদের পাশে থেকে থাকবে বলেও তারা আশ্বাস করেছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম। বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রামে মৃত্যু ছাড়িয়েছে অর্ধশত। বৃষ্টি কমলেও পানি না নামায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক মানুষ। ত্রাণ বিতরণে সরকারি বেসরকারি অনেক উদ্যোগ থাকলেও অনেকের কাছেই তা পৌঁছায়নি। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্গত প্রত্যেকের কাছেই সহায়তা পৌঁছাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। যেদিকে চোখ যায় শুধুই পানি আর পানি। বৃষ্টি কমলেও উজানের ঢলে থই থই করছে কালিয়াস, বাজালিয়া, ধর্মপুর সহ সাতকানিয়ার অধিকাংশ এলাকা। সরকারি হিসেবেই এই উপজেলায় পানিবন্দী 3 লাখ মানুষ। এছাড়া পুরো জেলায় এ সংখ্যা 8 লাখেরও বেশি। অনেক এলাকায় বিদ্যুৎ নেই, খাবার সংকটেও আছেন অনেকে। বাঁধে আর এখনো অসুবিধা নেই। এরই মধ্যে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন অসংখ্য মানুষ। এখানে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তারপরে তেল, লবণ, এগুলা আর রেডি কিছু ফুড আছে, বিস্কিট, মুড়ি, চানাচুর, তারপরে চিড়া। পানিবন্দী হয়ে ঝুঁকিতে থাকা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে এ কাজ সমন্বয় করছেন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। তিনি জানিয়েছেন এই মুহূর্তে দুর্ভোগে থাকা মানুষদের উদ্ধার, পুনর্বাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটাই সরকারের মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলে এই 7 দিনে হয়তো আপনারাও সকলে পৌঁছাতে পারেননি। আমরা প্রতিটা দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই। হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। বিভিন্ন এনজিও যারা ক্ষুদ্র ঋণ বিতরণ করেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি অন্তত এই সংকট বিবেচনায় তারা জন্য এই জুলাই মাসে তারা ঋণের কিস্তি তারা আদায় করাটা বন্ধ রাখে। বন্যার পানি নেমে গেলে রোগবালাই মোকাবেলায়ও জোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একসময় এখানে ছিল ধানসহ নানা ফসলি জমি, ছিল মাছের ঘেরও, কিন্তু বানের পানিতে সব মিলেমিশে একাকার। এ যেন এক বিস্তীর্ণ হাওর। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর। পাহাড়ের ঢল সহজেই সাগরে নেমে যাওয়ার কথা।
অথচ কয়েক বছর ধরে অস্বাভাবিক বন্যায় ডুবছে চট্টগ্রামের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয়ের মূলে আছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। প্রায় 100 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন পাহাড় থেকে সাগরে পানি নামার পথ সংকুচিত করেছে। এর ফলে বছর বছর ডুবছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম প্রকৃতির অনন্য এক ক্যানভাস। শান্ত নিরিবিলি পাহাড়, সবুজের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী, অজস্র ছড়া আর খালের ছড়াছড়ি। অতিবৃষ্টি হলে নামে ঢল, ছুটে যায় সাগরের দিকে। শত বছর ধরে এটাই পাহাড়ের বর্ষা, পাহাড়ের পানি প্রবাহের বিজ্ঞান। কিন্তু গত কয়েক বছর ধরে এখানটাতেই ব্যত্যয়। বর্ষা মৌসুম এলেই বন্যায় ডুবে যায় বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল। পাহাড়, নদী, খাল আর সাগরের দারুণ পানি নিষ্কাশন ব্যবস্থা থাকার পরও কেন এই বিপর্যয়? জলবায়ুর প্রভাব, বৃষ্টির তীব্রতা, অল্প সময়ে অনেক বেশি বৃষ্টিপাত, প্রাকৃতিক এই কারণগুলো তো আছেই, কিন্তু পাহাড়ে বন্যার মূলে একটা রেল লাইন, যা পাহাড় আর সাগরের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। পর্যটন নগরীর সাথে যোগাযোগের সুবিধায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 103 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হয়। সিঙ্গেল লাইন ডুয়েল গেজ এই রেল পথে কর্ণফুলী, শঙ্খ, মাতামুহুরী ও বাকখালী নদীর উপর 4টি সেতু, 35টি মাঝারি সেতু ও 135টি কালভার্ট করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আড়াআড়িভাবে তৈরি দীর্ঘ রেলপথ পাহাড়ের ঢল আটকে দিচ্ছে, তৈরি করছে বন্যার মতো বিপর্যয়। 100 বছরের বন্যার ইতিহাস বিবেচনা করে রেলপথটা করা হয়েছে, কিন্তু এটা বন্যার প্রশ্ন না, প্রশ্নটা হলো ঢলের প্রশ্ন। ঢল এবং বন্যার মধ্যে একটা পার্থক্য আছে। বন্যা হচ্ছে আপনার ধীরে ধীরে পানিটা বাড়ে, ধীরে ধীরে সম্প্রসারিত হয়। আর পাহাড়ি ঢল যেটা, এটা হচ্ছে মুহূর্তের মধ্যে প্রচণ্ড বেগে বিপুল পানি এসে ভাসায় নিয়ে যায়। চট্টগ্রাম থেকে আরাকান পুরো অঞ্চলটাই আপনার সাগর এবং পাহাড়ের মাঝখান দিয়ে কোনো স্থাপনা এরকম করা যাবে না। মূলত এই রেল লাইন নির্মাণের পর থেকেই পার্বত্য চট্টগ্রামে বন্যার বিস্তার, যা শুরু 2023 সালে। তারপর বছর বছর পানি প্রবাহ আটকে পাকা সড়ক নির্মাণের খেসারত এখনও দিচ্ছে সিলেট ও সুনামগঞ্জের মানুষ। ঠিক তেমনই উন্নয়নযজ্ঞ পাহাড়েও ডেকে আনলো বিপর্যয়। বন্যাক্রান্ত মানুষের মতো পাহাড়ি ঢলও যেন দিশেহারা। রেল লাইন যখন ছিল না, তখনও তো এই অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, পাহাড়ে তখনও পাহাড়ি ঢল হয়েছে, কিন্তু এইটা 1-2 ঘন্টার মধ্যে চলে যেত। এটা আর যেহেতু যেতে পারত, এর যে পথগুলো ছিল ঐতিহাসিকভাবে, প্রাকৃতিকভাবে পানি যাওয়ার তো পথ আছে। সবগুলো বেসিনের মধ্যে না ছোট ছোট নালা থাকে, নদী থাকে এবং বের হয়ে যায়। সেই পথগুলো তো খোলা ছিল, তো ফলে এইটা মানুষ টেরও পেত না। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনকে আরো উঁচু করার কথা ভাবছে সরকার, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা হবে আরো আত্মঘাতী। কারণ এখন রেল লাইন উপচে পাহাড়ি ঢল নামতে পারছে, কিন্তু আরো উঁচু করা হলে পানি আর সরতে পারবে না, দীর্ঘ সময় আটকে থাকবে। এই অবস্থায় কক্সবাজার রেল পথে পানি নিষ্কাশন পথ বাড়ানোর পরামর্শ তাদের। পানি প্রবাহের এগেইনস্টে যদি আপনি কোনো স্ট্রাকচার করেন, তাহলে আপনাকে এনশিওর করে স্টাডি করে ডিজাইনের সময় আপনাকে এনশিওর করতে হবে যে পানি প্রবাহের জন্য যে স্পেসটা ছিল আগে, সেই স্পেসটাকে আমাকে অ্যাকোমোডেট করতে হবে। যেটা বরং করা দরকার, ভেন্টিলেশন দরকার। মানে এখন ধরেন 35টা মাঝারি সেতু আছে, এইটাকে আরও 2 গুণ বাড়ানো, মানে ধরেন অন্তত 100টা মাঝারি সেতু, এখন যেগুলো আছে এর বাইরেও আরও 100টা মাঝারি সেতু করে ফেলা দরকার, যাতে করে পানিটা দ্রুত চলে যায়। লোকালয়ে সমুদ্রের লবণাক্ত পানির প্রবেশ আটকাতে চট্টগ্রাম অঞ্চলের ছোট ছোট নদী ও খালের মুখে স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল, জোয়ার ভাটার হিসেব করে, যেগুলো নিয়মিত খোলা রাখার কথা। কিন্তু মাছ চাষের মুনাফার লোভে প্রভাবশালীরা সেগুলো আটকে রাখছে। পাহাড়ের মানুষের জীবন ও প্রকৃতি রক্ষায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে মানিকগঞ্জ পৌর এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কের অংশ ধসে ও ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ। শাহিদ, মানিকগঞ্জে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন জেলায় এখনো পানি জমে আছে এবং যারা ভুক্তভোগী রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষজন কি কি ধরনের সংকট এবং সমস্যায় আছেন, সাধারণ মানুষ কি বলছে জানাবেন।
যেমনটি বলছিলেন, মানে টানা বর্ষণে কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতার কারণে কিন্তু বিভিন্ন সড়ক আমরা দেখেছি ভেঙে গিয়েছে। আমি এখন আছি মানিকগঞ্জ পৌরসভার শেওতা এলাকাতে। এখানে আমি যদি একটু বলে রাখতে চাই, এই শহরের মেইন এলাকাগুলোতেই কিন্তু হচ্ছে এই যে বর্ষণের যে পানি, সেই পানির কারণে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো সড়ক কিন্তু হচ্ছে ধসে পড়েছে। এতে করে কিন্তু এই যে যাত্রী এবং যানবাহন চলাচলের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। পাশাপাশি নগরবাসী কিন্তু এক ধরনের আক্ষেপ করেছেন এই সড়ক ধসের পর কিন্তু এখনো পর্যন্ত পৌরসভার যে কর্তৃপক্ষ তারা কিন্তু ওইরকম ভাবে আসেনি এবং কি হচ্ছে তারা কোনো হচ্ছে সুনির্দিষ্ট ভাবে জানায়ওনি এই সড়কগুলো কি নাগাদ এই সংস্কার করা হবে বা হচ্ছে যেই সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতাগুলো রয়েছে, এই জলাবদ্ধতা নিরসনে পৌরসভা কি ধরনের কাজ করবে। আমি একজন হচ্ছে বাসিন্দা, একটু তার সাথে কথা বলতে চাই। আসলে একটু জানতে চাই এই পৌর কর্তৃপক্ষ এখানে এসেছিলেন কিনা বা তারা কি বলেছে। হ্যাঁ, ওই পৌরসভা থেকে আপনি একদিন আসছিল না তো, 3-4 দিন আগে, 3-4 দিন আগে আসার পরে এরা আর কোনো খোঁজ খবর নাই আমাদের এখানে। ওরা আমরা নিজেরা এই রাস্তা রক্ষা করার জন্য বাস কেটে এখান দিয়ে রাস্তা আটকে রাখছি, যেন লোকজন চলাফেরা করতে পারে এমনি। আর এটা যদি আর না আটকাইতাম তাহলে আরো রাস্তাটা আমাদের নষ্ট হয়ে যেত। তো আমার এই দেওয়ালটাও অনেকটা ফেটে গেছে মানে এমন অবস্থা। কিন্তু আশা ছিল যে পৌরসভার আমরা সমস্ত কিছু ট্যাক্স আমরা সবকিছু দেই, কিন্তু আমাদের এইখানে এসে খোঁজ খবরটা নেওয়া, একদিন এসে আবার চলে গেছে, তাও 3 দিন আগে আসছিল, কিন্তু তারপরে আর আমাদের এখানে আর কেউ আসে কোনো ধরনের প্রতিশ্রুতি পেয়েছেন কিনা? না, কোনো ধরনের কোনো কিছুই হয় নাই, এখনো কোনো কিছু হয় নাই আর কি। ঠিক আছে, দর্শক আমরা শুনছিলাম একজন বাসিন্দা তিনি জানাচ্ছিলেন যে পৌরসভার থেকে কিন্তু হচ্ছে প্রকৌশল অধিদপ্তরের লোকজন কিন্তু এসেছিলেন, কিন্তু তারা কিন্তু নিশ্চিত করতে পারেনি যে এই রাস্তা কি নাগাদ সময়ে ঠিক হবে। শুধু এই রাস্তা না, পৌরসভার এরকম হচ্ছে ডজনখানেক রাস্তা কিন্তু হচ্ছে ধসে পড়ে গেছে। পাশাপাশি জলাবদ্ধতা রয়েছে। এই জলাবদ্ধতা এবং রাস্তার যে সংস্কারের কাজ পৌরবাসী জানাচ্ছে দ্রুত এগুলো মেরামত করা না হলে কিন্তু শহরবাসী কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়বেন। সওদা মানিকগঞ্জ পৌরসভার চিত্র ছিল এরকম। পৌরসভার বাহিরে যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হচ্ছে অনেক ধরনের এই টানা বর্ষণের কারণে কিন্তু এই ভাঙনের শিকার হয়েছে। বিশেষ করে সড়কগুলো কিন্তু সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সওদা, মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাহিদ, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি শুনছিলাম। প্রবাসের সোনালী স্বপ্ন এখন অনেকের কাছে দুঃস্বপ্নের নাম। ট্রাভেল এজেন্সির আড়ালে সিলেটে সক্রিয় রয়েছে এক ভয়ঙ্কর প্রতারক চক্র। ভুয়া ভিসা আর জাল কাগজপত্র তৈরি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। তেমনই এক প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন বেশ কয়েকজন যুবক। সিলেট শহরের বাসিন্দা চৌধুরী মুশফিক মুনিম পরিচিত 4 যুবককে প্রবাসে পাঠানোর জন্য ট্রাভেল জোন নামের একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন তিনি। কিছুদিন পর প্রতিষ্ঠানটি ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে কিছু কাগজপত্র দেয়, কিন্তু সেগুলো যাচাই করতে গিয়েই চোখ কপালে ওঠে ভুক্তভোগীদের। দেখা যায় এডিট করে বারকোড বসিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ জাল ভিসা। ততক্ষণে এই প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে প্রায় 78 লাখ টাকা। বাংলা টাকায় প্রায় 38 লক্ষ 39 লক্ষ এরকম টাকা হবে। সো এখনো একটা টাকাও আমরা ব্যাক পাই নাই। জানুয়ারিতে যখন আমি এটা চেক করে দেখতে পাই একটা ওনারা অ্যাপ্লিকেশন উইথড্রই করে ফেলছে, আরেকটাতে করছে কি যেটা চেক লিস্টের সাথে নামের কোনো মিল নাই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ট্রাভেল জোনের মালিক নুরুল মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা। মামলার পর অভিযুক্ত নুরুল মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। বিদেশ যাওয়ার জন্য মানুষ টাকাগুলো সাধারণত বাংলাদেশের মানুষ কি করে, তারা হয় জায়গা জমি বিক্রি করে অথবা লোন নিয়ে আসে, লোনের ইন্টারেস্ট থাকে। তো এইভাবেই টাকাগুলো ব্যবস্থা করা হয়েছে। এখন তো দেখা যায় লোনের চাপও পড়তেছে। তারপরে মনে করেন জায়গা জমি বিক্রি করে ওর একটা আশা ছিল যে বিদেশে গিয়ে বিদেশে যেতে পারলে টাকা দেশে পাঠাবে, ফ্যামিলিকে চালাবে। শুধু ট্রাভেল জোনই নয়, সিলেট শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব অসংখ্য ভুইফোর প্রতিষ্ঠান। কিছুদিন আগেই এমএক্স নামের আরেকটি প্রতিষ্ঠান স্থানীয় যুবকদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। সেই বিষয়টিও এখন গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে পুলিশ বলছে এই ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে, আসলে আমাদের কাজের পরিধিটা অনেক বড়। তো সেক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য আমরা হয়তো তাদের তথ্য কালেকশন করতে পারি। আমরা এই কাজগুলো শুরু করেছি এবং আশা করি এটা কিছুদিনের মধ্যে সমাপ্ত হবে। আইনজীবীরা বলছেন এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে যে কোনো এজেন্সির সাথে লেনদেনের আগে সতর্ক হওয়া উচিত। রিক্রুটিং এজেন্সির যে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনের যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা আছে কি না এটা আগে নিশ্চিত হবেন। এরপরে তাদের সাথে
চুক্তি করতে যাবেন যে আপনি কোন দেশে যাবেন। প্রবাস যাত্রার স্বপ্ন যেন কারো জীবনের দুঃস্বপ্ন হয়ে না দাঁড়ায়, সেজন্য দরকার সামাজিক সচেতনতা এবং কঠোর আইনি নজরদারি দরকার বলে মনে করছেন সচেতন মহল। তবেই বন্ধ হবে জালিয়াতি। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ভিউয়ের নেশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। সাতক্ষীরায় এআই প্রযুক্তিতে তৈরি ফটোকার্ড আর নির্মাণাধীন সড়কের ভিডিও ব্যবহার করে গ্রামীণ সড়ক উন্নয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর। তবে জেলা প্রশাসনের তদন্তে সেই অভিযোগের সত্যতা মেলেনি, বরং তদন্তের মুখে নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তারা। সাতক্ষীরার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প এবং এলজিইডির বিভিন্ন কার্যক্রম নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অভিযোগ ছড়িয়ে পড়ে। কয়েকটি ফেসবুক পেজে মোবাইল মেইনটেন্যান্সের বরাদ্দ, নারী শ্রমিকের মজুরি এবং বিল ভাউচার সংক্রান্ত তথ্যের সঙ্গে এআই প্রযুক্তিতে তৈরি আকর্ষণীয় ফটোকার্ড প্রকাশ করা হয়। পাশাপাশি নতুন নির্মিত সড়কে পিচ ঢালাইয়ের পরপরই নরম অবস্থায় হাত দিয়ে পিচ তুলে ভিডিও ধারণ করে নিম্নমানের কাজের অভিযোগও তোলা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নামে জেলা প্রশাসন। প্রতিটি সড়ক পরিদর্শনের পাশাপাশি দাপ্তরিক নথিও যাচাই করা হয়। তদন্তে দেখা যায় এআই নির্ভর ফটোকার্ডের তথ্যের কোনো দাপ্তরিক ভিত্তি নেই, আর ভাইরাল ভিডিওর ধারণ করা হয়েছিল পিচ পুরোপুরি শক্ত হওয়ার আগেই। তদন্তের মুখে পরে ভুল স্বীকার করে প্রশাসনের কাছে ক্ষমা চান সংশ্লিষ্ট কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা এলজিইডি প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, সরকারি উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে একটি মহল। তারা আমার এস্টিমেট বহির্ভূত কিছু কাজ করার জন্য আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করে সদ্য করা কার্পেটিং সেখান থেকে তারা হাত দিয়ে সেটা তুলে ফেলে একটা মব সৃষ্টি করে কাজ বন্ধ করে দেয়। কাজের কোনো গুণগত মানের বিষয়ে কোনো আপোষ করা হয়নি। কিছু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী তাদের নিজেদের মতো করে অপরাধ জড়িয়ে কর্তৃপক্ষ এবং সরকারকে বিব্রত করার একটা হেয় প্রচেষ্টা চালাচ্ছে। অসম্পূর্ণ কাজ রেখে সম্পূর্ণ বিল দেওয়া, এই ধরনের কোনো সুযোগ নেই বা এই ধরনের কোনো ঘটনা এলজিডি সাতক্ষীরাতে হয় নাই। যে কোনো কাজ খারাপ করে চলে যাবে এবং পরবর্তীতে এটা সংশোধন করা সম্ভব হবে না, এই ধরনের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা খুঁজতে সদর, কলারোয়া ও আশাশুনির আলোচিত সড়কগুলো ঘুরে দেখে চ্যানেল ওয়ান। নির্মাণাধীন সড়কের মান বজায় রেখে কাজ চলছে বলে জানান স্থানীয়রা। এটা কিউরিং পিরিয়ডের আগেই মানুষ এটা তুলে ফেলে মূলত এটা ভাইরাল হওয়া, ভিউ ব্যবসা, ফেসবুকে ইনকাম করার জন্য এটা তুলে দেখতেছে। আমার মন্তব্য এটাই যে মানুষকে হেয়তপূর্ণ করতে হবে কিংবা কাজটা যারা করছে কি হয়েছে এটা প্রশাসনের আওতায় দিতে হবে। জেলা প্রশাসনের ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন অভিযোগ যাচাই করতে বিভিন্ন দপ্তরের মূল্যবান কর্মঘণ্টা ব্যয় হচ্ছে। পরিকল্পিত অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। এ ধরনের কার্যক্রম যারা করে তাদের বিরুদ্ধে আসলে নিয়মিত মামলা দেয়া যেতে পারে, কারণ তারা তো সরকারের কাজে বাধা প্রদান করছে। আর এটা একটু সচেতনতারও প্রয়োজন আছে। জেলায় 2025-26 অর্থ বছরে গ্রামীণ সড়ক নির্মাণ কাজে প্রায় 89% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যেখানে গত বছর একই সময়ে অগ্রগতি ছিল 53%। ওয়ান ন্যাশনাল ডেস্ক। গোপালগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়ক বেহাল, চলাচলে নাজেহাল পৌরবাসী। এতে বাড়ছে যানজট ও ভোগান্তি। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, আপনার ওখানে জেলার কোন কোন সড়কের অবস্থা বেশি খারাপ দেখছেন, আর এসব সড়ক সংস্কারে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জের পৌর এলাকার অধিকাংশ সড়ক বেহাল দশা, এটা আপনি বলেছেন, এবং এটা আমরাও দেখাতে চাই যে গোপালগঞ্জের যে সড়কগুলো রয়েছে প্রায় 2 থেকে 3 বছর আগে এগুলো সংস্কার করা হয়েছে। এজন্যই আমরা বলবো যে সিংহভাগ সড়কেরই এখানকার খারাপ অবস্থা। এর মধ্যে নিচুপাড়া, মিয়াপাড়া, মৌলভীপাড়া, এরপরে চাঁদমারি রোড সহ বিভিন্ন এলাকা, বিশেষ করে বেদগ্রাম থেকে শহরের যে মূল কাঁচা বাজার, এই কাঁচা বাজারে যাওয়ার যে সড়ক, সেই সড়কের আরো বেশি খারাপ অবস্থা। সেখানে খানাখন্দে যেমন ভরপুরে, তেমনি এই সমস্ত এলাকায় একটুখানি যদি বৃষ্টি হয় তাহলে সড়ক যেন ছোট ছোট পুকুর বা কুয়ার রূপ নেয়। আর এখান দিয়ে চলাচলের একেবারেই অনুপযোগী অবস্থা, বিশেষ করে যারা পথচারী, যারা অফিসগামী লোক, শিক্ষার্থী রয়েছে, যারা রিক্সা সহ
অন্যান্য যানবাহনে এখান দিয়ে চলাচল করে, এমনকি পায়ে হাঁটার রাস্তা পর্যন্ত এখানে খুবই বেহাল দশা, খুবই নাজেহাল হতে হচ্ছে গোপালগঞ্জের নগরবাসীকে। আর এ বিষয়ে আসলে প্রতিনিয়ত মানুষ দেখা যাচ্ছে যে তারা অনেক সময় রিক্সা উল্টে পড়ে তারা কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, অনেকে আছাড় খেয়ে এই কুয়োর মধ্যে পড়ে তারা কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। তো এই গোপালগঞ্জের যে সড়কের চিত্র, এটির সংস্কার হবে কিনা এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম গোপালগঞ্জের যে পৌরসভার প্রশাসক রয়েছে তার কাছে। তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই বিষয়ে বরাদ্দ ছিল না, নতুন করে আবার পৌরসভার সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে, এই বরাদ্দের পরে ওনারা কাজ শুরু করবেন। কিন্তু এবারের বৃষ্টিতে সারা দেশের যেমন একটা বন্যা পরিস্থিতি বা খারাপ অবস্থা তৈরি হয়েছে, তেমনি গোপালগঞ্জের এই বিশেষ করে বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো অনেক জায়গায় দেবে গেছে, অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে নতুন করে। এতে গোপালগঞ্জবাসী এই বৃষ্টির মধ্যে কিভাবে তাদের এই সময়টি অতিবাহিত করবে সেটি এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিনিয়ত যেভাবে মানুষ রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের একটি পক্ষ আজ সকাল থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে, আরেক পক্ষ বাস চালু রাখার কথা বলছে। এ নিয়ে রাজশাহীর বাস শ্রমিকদের দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের এই বিরোধের জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। রাজশাহীর বাস চালকদের চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আহসান হাবিব অপু, এখন পর্যন্ত কোনো দূরপাল্লার বাস ছেড়ে গেছে কি এবং বাস স্ট্যান্ডে কোনো যাত্রীদের দেখা যাচ্ছে কি, তারা কি বলছে সর্বশেষ জানাবেন। আজ সকাল থেকে এখন পর্যন্ত আসলে রাজশাহী থেকে সারা দেশের সাথে বাস যোগাযোগটি বন্ধ রয়েছে, বাস চলাচল করছে না। এখানে আমরা যেটি দেখছিলাম যে আসলে এখানে যেহেতু দুইটি পক্ষ আছে, একটি পক্ষ বাস চলাচলের চেষ্টা করেছে, কিছুক্ষণ আগেও একটি বাস যাওয়ার চেষ্টা করেছিল, দূরপাল্লার একটি বাস যাওয়ার পথে মূলত অন্যান্য শ্রমিকরা যারা বাস বন্ধের ঘোষণা দিয়েছে তারা সেটি ফিরিয়ে দেয়। অর্থাৎ সকালে থেকে আমরা এই পর্যন্ত যেটি দেখছি যে রাজশাহী থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। আর এই ঘোষণাটি মূলত গত রাত থেকেই আসছিল এবং গত রাত থেকেই দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছিল। তারই প্রেক্ষিতে আমরা সকালবেলায় যেটি এই যাত্রীদের, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে যাত্রীদের দুর্ভোগ শুরু হয়েছে, যারা জানেন না যে বাস বন্ধ থাকতে পারে। চূড়ান্ত ঘোষণাটাও ছিল না এখন পর্যন্ত, যেহেতু দুই পক্ষ দুই রকম বক্তব্য, সে কারণে সাধারণ মানুষ তারা গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে এসে টার্মিনালে এসে জানছেন যে বাস বন্ধ আছে, এই কারণে তাদের দুর্ভোগটা অনেক বেশি। এখানে আমরা যে বিষয়টি দেখছি যে ছোটোখাটো যে দূরত্বে যারা যেতে চান আশপাশে, তারা হয়তো ছোট যানবাহন, অটোরিকশা বা ছোট সিএনজি সেগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। তবে দূরপাল্লার যাত্রীরা আসলে চরম দুর্ভোগে পড়ছে। তারা অনেকেই বলছেন যে তারা জরুরি কাজে যাওয়ার জন্য এসেছেন কিন্তু এখন যেতে পারছেন না। আর এই যে বিরোধটা, এখানে শ্রমিকদের যে বিরোধটা, সেটি আসলে অনেক পুরাতন, যেটি বলা যায় যে 2024 সালে 5 আগস্টের পরবর্তী সময়েই শ্রমিকদের মধ্যে এক ধরনের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, ক্ষমতায় আসা না আসা, দায়িত্বে থাকা না থাকা, এইসব নিয়ে এক ধরনের জটিলতা চলছে। সেটি আমরা দেখেছি গত মে মাসে এইখানে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়ন, যেটি সেই শ্রমিক ইউনিয়নের একটি কমিটি দেয় ফেডারেশন থেকে, সেটির বিপক্ষে তারা ওই সময়টাই কর্মবিরতি পালন করে এবং একাধিকবার তারা কর্মবিরতি পালন করে, ধর্মঘট পালন করে। এর প্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসন বিষয়টি সমাধানের একটি আশ্বাস দিয়েছিল এবং ঈদের পর তাদেরকে নতুন কমিটি, নতুন একটি নির্বাচন হবে বলেই ঘোষণা দিয়েছিল। এর এই প্রেক্ষিতে মূলত গতকালকে দুপুরে জেলা প্রশাসনের সাথে শ্রমিকদের দুই পক্ষের আলোচনা হচ্ছিল, কিন্তু আলোচনাটি ফলপ্রসূ না হয় একটি পক্ষ বলছেন যে তারা একটি সাধারণ সভার মাধ্যমে নির্বাচনী কমিটি করতে হবে এবং নির্বাচন দ্রুততম সময়ে দেওয়ার দাবি জানাচ্ছে। এখানে দুইটি পক্ষই আসলে নির্বাচন দেওয়ারই দাবি জানাচ্ছে এবং তারা চাচ্ছে যে একটি নির্বাচিত কমিটি এখানে আসুক। তো কিন্তু তাদের প্রক্রিয়াগুলো নিয়ে প্রতিবাদ বা প্রক্রিয়াগুলো নিয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে। সব মিলিয়ে আসলে তাদের যে বিরোধ, সেটির প্রেক্ষিতে যে দুর্ভোগটা, সাধারণ মানুষের দুর্ভোগ চলছে এবং এইখানে আমরা দুটি পক্ষের সাথে কথা বলে যেটি দেখছি যে এইটি সমাধানের জন্য এই মুহূর্তে আসলে বলা যাবে না যে এই সমাধানটা কতটা সময় লাগতে পারে। তবে জেলা প্রশাসনও বিষয়টি তদারকি করছেন, তারাও জানছেন, স্থানীয় প্রশাসনও বিষয়টি যত দ্রুততম সময়ের মধ্যেই এই সমাধান করা যায় এবং বাস চলাচল আবারও শুরু করা যায় সেই প্রক্রিয়া চলছে বলেই আমাদেরকে জানিয়েছেন। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ। জেলা বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে।
বেহাল ঝালকাঠির বাস টার্মিনাল, 3 দশকেও লাগেনি আধুনিকতার ছোঁয়া, রোদ বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ। তিন দশকেরও বেশি সময় ধরে আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠির বাস টার্মিনালে। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে যাত্রীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। 1988 সালে ঝালকাঠি পৌরসভার 1 একর জমির উপর স্থাপন করা হয় জেলা বাস টার্মিনাল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি টার্মিনালটিতে। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, খানাখন্দে ভরা টার্মিনালে বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। ডাস্টবিন কিংবা পয় নিষ্কাশনেরও কোনো ব্যবস্থা নেই টার্মিনালে। অভ্যন্তরীণ 8টি রুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে 22টি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে এ টার্মিনাল থেকে। কিন্তু টার্মিনালের বেহাল দশায় ক্ষুব্ধ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পানি কাদা সবসময় এটা থাকে এবং বৃষ্টি বর্ষা হলে তো আর কথাই নেই। আমাদের কোনো যাত্রী ছাউনি নেই যে আমরা এসে বসবো, বা কোনো ধরনের ওয়াশরুম নেই যে আমরা এটা ইউজ করতে পারবো। বর্ষার দিনে যাত্রীরা উঠতে নামতে ভিজা যায়, কেদা গাড়ি নষ্ট হয়ে যায়, মানুষের মনে হয় জামা কাপড় নষ্ট হয়ে যায়, মানুষ হাঁটতে পারতেছে না, যাত্রীরা অনেক দুর্ভোগ হতেছে। বাসে যাত্রী আসলে ওই গাড়িগুলা যাত্রী নামতে পারে না, আর অটোতে উঠতেও পারে না। ফার্স্ট ক্লাস পৌরসভায় একটা বাস টার্মিনাল, এই বাস টার্মিনালে সাধারণ মানুষের হাঁটা চলার উপযোগীও না বর্তমান পরিস্থিতি। তাহলে আমরা বাস টার্মিনালের উন্নয়ন চাই। সমস্যার কথা স্বীকার করে পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জানান, সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে ঝালকাঠি বাস স্ট্যান্ড আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে আমরা এটা আধুনিক বাস টার্মিনাল করার নির্মাণ চিন্তা করতেছি এবং এর জন্য আমরা গতবার ডিপিপিতে প্রায় 20 কোটি টাকা মতো অন্তর্ভুক্ত করে রাখছি। এই মাসের মধ্যে আমরা আশা করতেছি পিডি অফিসের সাথে জনগণের মাধ্যমে একটা স্টেক হোল্ডার মিটিং করবো এবং স্টেক হোল্ডার মিটিং এর মাধ্যমে তারা কি চাচ্ছে জনগণের চাহিদা অনুযায়ী একটা ডিজাইন দ্বারা করাবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি ঝালকাঠির বাসিন্দাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে। সে কারণেই সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। সোমবার রাতে কক্সবাজারের বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শুরুতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হলেও এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী স্বয়ং এই সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে সংযোগ রেখে এই কার্যক্রমটা উনি নিজে মনিটরিং করছিলেন এবং একই সাথে আগামী দিনের পুনর্বাসন কর্মকাণ্ড আমরা কিভাবে সমন্বিতভাবে বাস্তবায়ন করতে পারি সে ব্যাপারে আমরা কিছু যথাযথ দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। বিএনপি জুলাই সনদ না মেনে ও গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সোমবার বিকেলে 11 দলীয় ঐক্য ফেনী জেলার উদ্যোগে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনারে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এই সংকট দূর করার এখনো সময় আছে। পার্লামেন্টে আলোচনা করে সমাধানের আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আপনারাই বরং জুলাই সনদ না মেনে গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। আপনারা সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নেননি, শপথ গ্রহণ করে এখনো ইচ্ছা করলে আন্তরিকতা থাকলে পার্লামেন্টে এই রাজনৈতিক সংকট নিষ্পত্তি করা যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশ জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। সেই অনুযায়ী জয়পুরহাটের 5 বিবিতেও 3 কিলোমিটার রাস্তায় শুরু হয়েছে গাছ লাগানোর কাজ।
কিন্তু বন বিভাগের নিজস্ব নার্সারিতে চারা না থাকায় অন্য উপজেলা থেকে এনে চলছে বৃক্ষরোপণ। এদিকে জনবল সংকট, অব্যবস্থাপনা ও অবহেলার মুখ থুবড়ে পড়েছে সরকারি এই দপ্তর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আবাসিক ভবনটিও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাটপাড়া থেকে তেলিহার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক। দুই পাশে লাগানো হচ্ছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ প্রশংসনীয় হলেও সামনে এসেছে স্থানীয় বন বিভাগের দুর্বলতা। নিয়ম অনুযায়ী এসব চারা সরবরাহ করার কথা ছিল পাঁচবিবি বন বিভাগের নিজস্ব নার্সারি থেকে, কিন্তু পাশের উপজেলা আক্কেলপুর থেকে এনে এসব গাছ লাগাতে হচ্ছে। শুধু তাই নয়, লোকবল না থাকায় কোনো চারা উৎপাদন করা হচ্ছে না, বরং নার্সারির জায়গায় গবাদি পশু চরানোর মাঠে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ ও সম্পদ থাকলেও অবহেলা আর উদাসীনতার কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। কাগজে কলমে অফিস থাকলেও বাস্তবে কার্যক্রম নেই বললেই চলে। তবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা। নার্সারিটা পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে, অফিসগুলো পরিত্যক্ত হয়ে আছে। এখানে কোনো নার্সারি গাছ নেই, চারা নেই, কিছু নেই। এবং এখানে আমাদের বাসা আমরা এসে দেখতেছি, এখানে কোনো চারা মারা কিছু নেই। এখানে বনের যে কার্যক্রম চলমান আছে, চলতেছে ভালো। আমরা বিভিন্ন জায়গায় ডিউটি করে আসতেছি। 2 কিলো বাগান এখানে আমি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি আর কি, প্রক্রিয়া চলতেছে আর কি, চলবে আর কি আমাদের কাজ। প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়নে বন বিভাগের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ পাঁচবিবি বন বিভাগের বর্তমান চিত্র সেই লক্ষ্য অর্জনে বড় বাধার ইঙ্গিত দিচ্ছে। তাই দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে বন বিভাগকে কার্যকর করার দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।